প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন যে দুজন, চলুন শুরুতেই আমরা তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর A.K.M. সাইফুল্লাহ। আরও রয়েছেন প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম, IER, ঢাকা বিশ্ববিদ্যালয়। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই হাজী মোহাম্মদ মহসিন হলের প্রভোস্ট। আপনাদের দুজনকেই স্বাগত। ডক্টর সাইফুল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুধবার এক অনুষ্ঠানে কিছু কথা বলেছেন যেগুলো বেশ আলোচিত হচ্ছে। উনি বলেছেন যে নির্বাচন খুব তাড়াতাড়ি হওয়ার লক্ষণ দেখি না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল মানিকগঞ্জে এক অনুষ্ঠানে বলেছেন যে নির্বাচন খুব তাড়াতাড়ি অন্তর্বর্তী সরকার করবে না। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে। গত রোববার একটা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে কেমন একটা অস্থিরতা চলছে। তিনি বলছেন যে এই সময়টা আমাদের পরীক্ষার সময়, পত্রপত্রিকা, টেলিভিশন, টকশো সবকিছু দেখেন কেমন একটা অস্থিরতা চলছে। তাদের দাবি অনুযায়ী ডিসেম্বরে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে বিএনপি খানিকটা অনিশ্চয়তায় ভুগছেন কি, আর তারা অস্থিরতার কথাই বা কেন বলছে? রাজনৈতিক দল কি চান? যদি একটা গণতান্ত্রিক রাজনৈতিক তত্ত্বে বিশ্বাসী হন, তারা স্বাভাবিকভাবে চাইবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যে তাদের ভাষ্য মতো জনগণের সেবা করতে। তো এখন বিএনপি তো বাংলাদেশের যে কোনো বিচারই একটা বড় রাজনৈতিক দলের একটা। তারা স্বাভাবিক বড় রাজনৈতিক দলের একটা নয়, সবচেয়ে বড় রাজনৈতিক দল। যেভাবে বলি আমরা, সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের দাবির ভার এবং মাত্রা দুটি বেশি হয় স্বাভাবিক। তো যেহেতু তারা আমাদের ফেসিবাদী সময়ে 17 বছর তাদের ভাষ্যমতে আমরাও দেখেছি যে অনেক ধরনের নির্যাতন তারা সহ্য করেছেন। তো যেহেতু স্বৈরাচারের পতন হয়েছে, ফেসিবাদের বিদায় হয়েছে, এখন স্বাভাবিক একটা গণতান্ত্রিক পরিবেশ তারা ফিরে পেতে চাইবেন। এবং তারা যদি এই মুহূর্তে কি গণতান্ত্রিক পরিবেশ নেই? গণতান্ত্রিক পরিবেশ বলতে গণতন্ত্রের পূর্ব একটা অন্যতম বড় শর্ত হচ্ছে নির্বাচিত সরকার। শুধু নির্বাচিত সরকার না, রেগুলার ইন্টারভেলে নির্বাচিত সরকার। অনেকদিন আসলে সত্যিকার অর্থে নির্বাচিত সরকার দেখিনি বাংলাদেশে। তো এটা জন আকাঙ্ক্ষাও আছে যে আমরা একটা ভালো নির্বাচন, যে আমরা ভোট দিতে ভুলে গেছি, ভোট কেন্দ্রে যেতে ভুলে গেছি, আমাদের ভোট কেন্দ্র ভুলিয়ে দেওয়া হয়েছে। তো সেই সংস্কৃতি থেকে যদি পরিবর্তন চাই, এটা নির্বাচন আসলে দরকার। পাশাপাশি যে পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ ঘটেছে, এই পরিস্থিতি আমরা অনেক সময় বলি যে একটা ন্যাচারালাইজেশন, যে স্বাভাবিকরণ প্রক্রিয়া, একটা অস্বাভাবিক পরিস্থিতি থেকে যদি আমরা স্বাভাবিক পরিস্থিতিতে যেতে চাই, তো একটা কুলিং পিরিয়ড বা ব্রিজিং পিরিয়ড লাগে। আমি বিশ্বাস করতে চাই যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই কুলিং পিরিয়ডটা পালন করছেন বা কাটাচ্ছেন, অথবা একটা ব্রিজিং করছেন। তো ব্রিজিং করা যতটা আমরা মুখে বলি সহজ, যেই পরিস্থিতিতে আমরা ছিলাম এবং যেদিকে আমরা যেতে চাই, এই কাজটা অতটাও মসৃণ না, পথটা আসলে বন্ধুর। তো এই জন্য যারা নির্বাচনী রাজনীতিতে বিশ্বাস করেন তারা তাড়াতাড়ি নির্বাচন চাইবেন, এটাও স্বাভাবিক। যেহেতু তারা নির্বাচনমুখী দল, তারা নির্বাচনের বিএনপির একটা বড় দাবি আমরা মিডিয়াতে দেখেছি, তারা একটা রোড ম্যাপ চাইছেন, কবে নির্বাচন হবে, কিভাবে হবে। তো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি, তারা স্বাভাবিকভাবেই একটা অস্বস্তিতে ভুগছেন। তাদের দিক থেকে এটাই স্বাভাবিক আমার মনে হয়। দেশে কি একটা অস্থিরতা রয়েছে যে আশঙ্কা প্রকাশ করেছেন মির্জা ফখরুল, সেটির ব্যাপারে কি বলবেন আপনি? এখন ফখরুল সাহেব কিসের প্রেক্ষিতে অস্থিরতা বলছেন সেটা আমার কাছে পরিষ্কার না। এখন যদি নির্বাচনের সময়সীমা তারা পাননি, এটাকে যদি তারা যদি অস্থিরতা মনে করেন, অস্থিরতা কিছু কিছু ক্ষেত্রে আমরা সাম্প্রতিককালে দেখছি যে ফ্যাসিবাদের মাথা উঁচু করার একটা অপচেষ্টা নিচ্ছে, এটাকেও তারা অস্থিরতা হিসেবে দেখতে পারেন। আমাদের সাধারণ মানুষ অনেকেই ভাবছিলেন যে ফ্যাসিবাদের বিচার প্রক্রিয়াটা তাড়াতাড়ি শুরু হবে, এটা আসলে খুব বেশি আলোর মুখ দেখেনি। সাধারণ মানুষের মধ্যে এটা নিয়েও একটা অস্বস্তি আছে। প্রফেসর সিরাজ, তারেক রহমান বুধবার রংপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তকরণ বিষয়ে একটা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সেখানে
উনি বলেছেন যে বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা চলছে। এই বিষয়ে ৮ মাস আগেই নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্ক করে দিয়েছিলেন। কেননা বিএনপির বিরুদ্ধে একটা অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমানের দিকে যাচ্ছে। তাদের সঙ্গে আরো কিছু প্রতিপক্ষ যোগ দিচ্ছে। উনি অবশ্য দৃঢ়তার সঙ্গে বলেছেন যে সেটা মোকাবেলা করার সক্ষমতা বিএনপির রয়েছে। এই অদৃশ্য প্রতিপক্ষ আসলে কে? বিগত দীর্ঘ সময় ধরে একটা পরিবারের উপর, আসলে এই একটা পরিবার বলতে যদি বাংলাদেশের জনগণকে, মানুষকে বুঝিয়ে থাকি এবং পুরো ভূখণ্ডকে বুঝিয়ে থাকি, তাহলেও কিন্তু ভুল হবে না। জি, সেই পরিবারের উপর অত্যাচার, সেই পরিবারকে নিগৃহীত করা, সেই পরিবারকে যতদূর সম্মান অসম্মানিত করা এবং জেলের মধ্যে রাখা এবং নানাভাবে তাদেরকে মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়া, সেটা কিন্তু ছিল। এবং এটা কিন্তু একেবারে অপরিকল্পিত না। এর পিছনের প্ল্যানটা হচ্ছে যে এই পরিবারটাকে আসলে যদি কোনোভাবে শেষ করে দেওয়া যায়, বেশ কিছুদিনের জন্য হলেও অন্ততপক্ষে বিশৃঙ্খল অবস্থা করে এদেশে যারা এখানে কায়েমি স্বার্থবাদী এবং এখান থেকে যারা সম্পদ পাচার সেই দীর্ঘ যুগ যুগ ধরে করে আসছে, তাদেরই একটা ফর্ম ছিল। সে ব্রিটিশ আমল বলেন বা তারও আগের সময় বলেন, এই ভূখণ্ড থেকে একসময় পূর্ব বাংলা, তারপর পূর্ব পাকিস্তান, তারপর বাংলাদেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তার আরেকটা ফর্ম ছিল গত সময়টা। তো এখন এইগুলো, এই যারা এই মহলটা কিন্তু নানাভাবে এরা এদের আর্থিক কারণে, এই বেনিয়ারা এদের আর্থিক সমৃদ্ধির কারণে, এবং এরা ধরেন যে এটা তাদের বিজনেস। জি, হ্যাঁ, তাদের কাজই এটা। আপনার কাজ যেমন হচ্ছে হয়তো বা সাংবাদিকতা করা, আমার কাজ শিক্ষকতা করা, ওদের কাজ হচ্ছে সামহাও এই এখান থেকে শোষণ করে শুষে নিয়ে গিয়ে অন্য জায়গায় সেটা সঞ্চিত। আরেকটা হচ্ছে যে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যারা তাদের একেবারে আত্মাহুতি দিয়েছে, তাদের তাজা রক্ত দিয়েছে, আমাদের সামনেই দিয়েছে, আমরাও সেই পাশে ছিলাম। তো সেই শিক্ষার্থীদের যে অবদান এখানে, এটা অবিস্মরণীয়। এবং শিক্ষার্থীদের অবদান এবং তার পাশে থেকে দীর্ঘদিনের বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের যে সংগ্রাম, তার মধ্য দিয়ে কিন্তু এদেশ থেকে এই শোষকরা, এই বেনিয়ারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এখন এদের মধ্যেও বিশৃঙ্খল বা কোনো রকমভাবে একটা দূরত্ব সৃষ্টি করছে কিনা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে 5ই আগস্ট পূর্ববর্তী আন্দোলন এবং তার আগের যে 17 বছরের আন্দোলনে যারা ছিল, তারা অবশ্যই দেশপ্রেমী। এবং ওরা তাই শুধু না, ওরা কিন্তু এদেশকে যে মানে সাহসী করে তুলেছে। মানে নতুন প্রজন্ম যারা আসবে, তারাও কিন্তু ওদের এই কর্মকাণ্ডের কারণে আগামী দিনে সাহসী হবে। এবং কেউ যদি আবার এখান থেকে সম্পদ পাচার, মানুষের উপর অত্যাচার এবং দেশকে একটা মানে কি বলবো, একটা জান্তব পরিবেশ সৃষ্টি করে ফেলা, এইটা কিন্তু মনে হয় সহজে আর করতে পারবে না। তো এই জায়গায় থেকে আমরা মনে করি ডক্টর ইউনূসের সরকার, উনি খুবই ভালো পথে এগোচ্ছেন। নির্বাচন মানে তো আসলে ধরুন কতগুলো ব্যালট বাক্স বা কতগুলো মানুষের সমাহার না, এটা কিন্তু মানুষের আসলে সব ধরনের মত প্রকাশের একটা সমষ্টি। আমার আমার অর্থনৈতিক অধিকার, আমার শিক্ষার অধিকার, আমার স্বাস্থ্যের অধিকার এবং আমার মন খুলে গান গাইবার বা কথা বলার অধিকার, এই সবগুলো সমষ্টি আসলে দেশে একটা নির্বাচন মানে দেশে একটা উৎসব। তো সেই উৎসব থেকে কিন্তু আমরা বঞ্চিত। জি, জি। এবং এইটা আরো যদি দীর্ঘায়িত হয়, আমরা আসলে এই ভোটটা দিতে চাই। সুতরাং সুষ্ঠু সুন্দর একটা ভোট, আমি জানি যে ছেলেরা এখানে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি এবং ছেলেরা তার সাথে সংশ্লিষ্ট হয়ে যেটাকে একটা ফলপ্রসূ অবস্থায় এনেছে। আমি জানি এই শক্তি, দেশপ্রেমিক শক্তি, এরা আসলে সুষ্ঠু সুন্দর ইলেকশন এবং দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ, সুন্দর পরিবেশ, আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, একদম আমাদের লাল সবুজের পতাকার মতোই সুন্দর বাংলাদেশ, এটা হবে, এটা আমরা প্রত্যাশা করি এবং সঠিক সময় নির্বাচনটা হবে বলে আমরা আশা করি। ডক্টর সাইফুল্লাহ, ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই বিএনপি, এই ধরনের একটি খবর প্রকাশিত হয়েছে। এর কারণ হলো যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি বসছে এবং তারা বাম ঘরানার যে সংগঠনগুলো রয়েছে এদের সঙ্গে বসেছিল। সেখানে এই প্রস্তাবটা এসেছিল, বিশেষ করে গণতন্ত্র মঞ্চের মাহমুদুর রহমান মান্না একটা কথা বলেছেন, আপনারা নির্বাচনের দাবি যেরকম জানাচ্ছেন, সংস্কারের একটা নির্দিষ্ট রুটম্যাপ চান এবং সংস্কারের জন্য যদি নির্বাচনটা পিছিয়ে যায় তবুও সমস্যা নেই। এই কারণে কিন্তু এই কথাটা এসছে যে ফেব্রুয়ারিতেও নির্বাচনের আপত্তি নেই বিএনপির, যদিও বিএনপি একদম ডিসেম্বরের কথা বারবার বলছে। বিএনপি গণতন্ত্র মঞ্চের অনেক কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে সংস্কারের ব্যাপারে তাদের সোচ্চার হওয়া দরকার। আবার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন চলে যায় তখন কিন্তু নানান ধরনের সংকট তৈরি হবে, রোজা চলে আসবে, তারপর পরীক্ষা আছে, জ্বর জবটা আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি হবে? দল হিসেবে বা একটা জোট হিসেবে বিএনপি, আমার মনে হয় যে বিএনপি সরকারকে যাতে নির্বাচনটা বেশি দীর্ঘায়িত না করে চাপে রাখার চেষ্টা হচ্ছে।
ওনারা ডিসেম্বরে নির্বাচন চান, এটা আমি অন্তত বিশ্বাস করি না যে এই সময়ে চান। আসলে এই যে বাংলাদেশে একটা মানে খুব প্রচলিত কথা হচ্ছে, সবাই এই বিষয়ে কথা বলছেন যে সংস্কার। সত্যিকার অর্থে আপনি যথার্থ বলেছেন, সংস্কারের রূপরেখা কিন্তু আমরা এখনো পাইনি, জনগণ দেখতে পাইনি আসলে কি সংস্কার চান, কি এটার একটা চান, কেন রুটম্যাপ চান। থাকা উচিত, এতদিনের মধ্যে আমরা শেষ করবই। আসলে কি সংস্কার করব? জি। সংস্কার তো আসলে এন্ড প্রোডাক্ট না কোনো। আজকে যে আমরা ডিজিটাল বোর্ডে লিখছি, আগামীকাল যে এই জিনিসটা থাকবে আমি আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি? টেকনোলজি তো চেঞ্জ হচ্ছে, মানুষের মন মানসিকতা চেঞ্জ হচ্ছে, তাই না? এগুলো তো সদাই পরিবর্তনশীল। তো এই পরিবর্তনের কথা মাথায় রেখে আমরা কি সংস্কার চাইছি, কোন সময়ে চাইছি। আমার একটা কথা মনে পড়ে, কথা সাহিত্যিক জহির রায়হান, উনি মুক্তিযুদ্ধ নিয়ে একটা সেরা গল্প, আমার মতে সেরা গল্প মনে হয়। গল্পটার নামে হচ্ছে সময়ের প্রয়োজনে। উনি মুক্তিযুদ্ধের কাছে জানতে চাইছিলেন গল্পের প্লটে যে আমরা কেন মুক্তিযুদ্ধ করছি। তো স্বাভাবিকভাবেই আমরা তো ইমোশনাল জাতি, আমরা বলছি এই কারণে, বিভিন্ন কারণ বলছে। তখন যে গল্পের যে নায়ক উনি বলছিলেন যে আমরা যুদ্ধ করছি সময়ের প্রয়োজনে। তো এই সংস্কারটাও হতে হবে সময়ের প্রয়োজনে, এই সময়কে ধারণ করতে হবে। সংস্কার যদি সময়কে ধারণ না করতে পারে তাহলে এটা ঠিকই থাকবে না। তো এই জন্য সংস্কারের একটা বড় শর্ত হচ্ছে, যদি সংস্কারের বড় একটা স্টেক হোল্ডার বা অংশীজন হচ্ছে রাজনৈতিক দল। আপনার কি মনে হয় যে পুরনো রাজনৈতিক দলগুলো সময়কে ধারণ করতে পারছে? আমরা যদি পুরনো রাজনৈতিক বলি, রাজনৈতিক দল আসলে পুরনো হয় না, রাজনৈতিক দল অভিজ্ঞ হয় সময়ের সাথে সাথে। এটা বোধহয় ঠিক নয়। যে তাই হতো তাহলে আওয়ামী লীগ সবচেয়ে অভিজ্ঞ দল ছিল। অভিজ্ঞতার সাথে যে জন আকাঙ্ক্ষার সবসময় মিল Right. হবেই, এই গ্যারান্টি কেউ দিতে পারবে জন না। আকাঙ্ক্ষার সাথে মিল না হলে সেই অভিজ্ঞতার কোনো ভ্যালু নেই। হ্যাঁ, এটা একটা অবশ্যই একটা মত, অবশ্যই একটা মত। অভিজ্ঞ হলেই যে সেটা সার্বজনীন হবে, সবার জন্য উপভোগ্য হবে, জি। সবার জন্য উপযোগী হবে, এটা নাও হতে পারে। তো সময়ের সাথে সাথে যেহেতু রাজনৈতিক দলগুলো অভিজ্ঞ হয়, এই অভিজ্ঞতা রাজনৈতিক দলগুলো কি করে আমাদের অঞ্চলে, যে এই অভিজ্ঞতা শুধু তারা ক্ষমতা কেন্দ্রিক রাস্তায় নিয়ে যেতে চায়। বিএনপির সঙ্গে যে বৈঠকটা হয়েছে সেখানে আরো কিছু বিষয়ে কথা এসেছে। গণতন্ত্র মঞ্চের তরফ থেকে বলা হয় যে সংস্কার নিয়ে আপনাদের নেতারা এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন, যা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। তখন বিএনপি এর উত্তরে বলেছে যে দলের মাঠ পর্যায়ে বা মধ্যম শ্রেণীর নেতারা যেটা বলছেন সেটা তো মেসেজ না। বৈঠকে রাজধানীর ঢাকা সহ বিদেশে বিভিন্ন জায়গায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের চাঁদাবাজি, দখল বাণিজ্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মঞ্চের নেতারা। তখন বিএনপি নেতারা বলেন মিডিয়া এটা নিয়ে অতিরঞ্জিত করছে। প্রত্যুত্তরে গণতন্ত্র মঞ্চ বলে যে তাহলে আপনারা এর বিরুদ্ধে পাল্টা বয়ান তৈরি করছেন না কেন? বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ বিভিন্ন মহল থেকে তোলা হয়, বিএনপি আসলে, আমরা যদি সহজ বাংলায় বলি, যথোপযুক্ত প্রতিবাদটা তারা করতে পারেন না, অনেক সময় পারেন না, আমরা দেখিনি। এটা হতে পারে বিএনপি কথামালার রাজনীতিতে বিশ্বাস, যেটা বিএনপির নেতারা বলতে চান যে আমরা কথামালার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তো উন্নয়ন করলে ভাই আপনার তো সময়ের সাথে থাকতে হবে, আপনাকে কেউ গালি দিয়ে যাবে, আপনি কথামালা থেকে পিছিয়ে নেই কোনো রাজনৈতিক দল, না, শুধু বিএনপি নয়, যেই যাই বলুক না কেন কথামালা রাজনীতি সবাই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান যেটা বলছেন, উন্নয়নের রাজনীতি চালু করতে চাই, উনি শুরু করেছিলেন। জি। কিন্তু এই প্রক্রিয়াটা আসলে সেইভাবে এগিয়ে যায়নি বিভিন্ন কারণে। আমরাও বিভিন্ন পর্যালোচনায় দেখেছি যে একটা, যেটাকে ইংরেজিতে বলে স্মিয়ার ক্যাম্পেইন চলছে, যে বিএনপিকে কিভাবে, কারণ বড় দল বিএনপির দায় আছে, জি জি কিন্তু এই দায় যদি মিডিয়ার কাছে এইভাবে শোধ করতে হয়, বিএনপির জন্য আসলে এটা আরামদায়ক জি, জি। বলে মনে হয় না। তো যেটি বলছিলেন যে নির্বাচন সংস্কার, এটা আসলে প্যারালালি চলতে হবে। জি। এত বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আসলে নিজের অবস্থা পরিষ্কার করতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নেব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি? দেখবেন
প্রতি সোম ও মঙ্গলবার রাত 10টা 20 মিনিটে। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম, ডক্টর A.K.M. সাইফুল্লাহ। প্রফেসর সিরাজ, গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়টিও আলোচনায় আসে। বিএনপি নেতারা বলছেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয় নতুন রাজনৈতিক দলটি নানা কারণে বর্তমানে তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। তাদের অভিমত, এনসিপিকে ঘিরে যতটুকু সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা এখন আর নেই, এবং তারা বলছেন যে নতুন কিছু করতে পারবে না রাজনীতিতে, এরকম একটা মতামত দিয়েছেন। এবং একই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক দল গঠনের পর ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে থাকা বিএনপি নিয়ে তারা যে ধরনের বক্তব্য বিবৃতি দিয়েছেন সেটা বিএনপিকে ক্ষুব্ধ করেছে, এই প্রতিক্রিয়াও বিএনপি নেতারা বলেছেন। সে কারণে প্রথম থেকে একটা সম্পর্ক থাকলে এখন তেমন একটা সম্পর্ক নেই বললেই চলে। আমার প্রশ্ন হলো যে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে গত 17 বছর বিএনপি জামাত সক্রিয়ভাবে ছিল, এবং তারা হেন কোনো নির্যাতন নেই যার শিকার হয়নি। এই ছাত্ররা এই ফেসিবাদকে হটিয়েছে, সবার অংশগ্রহণ ছিল, কিন্তু নেতৃত্ব কিন্তু কোনো রাজনৈতিক দলের হাতে ছিল এই তরুণদের হাতে। যারা সবচেয়ে নির্যাতনের শিকার হলেন এবং যারা নেতৃত্ব দিলেন তাদের মধ্যে সুসম্পর্ক হওয়াটাই মানুষের প্রত্যাশা ছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কেন? ছাত্রদের মধ্যে এখন বলাটা আসলে ঠিক হবে না। এটা এনসিপি একটা রাজনৈতিক দল, তার একটা নির্দিষ্ট আদর্শ দেশের সামনে তুলে ধরবে বা ধরছে, এবং তারা ইতিমধ্যে অনেকখানি জায়গায় সফলতার মধ্য দিয়েই আসছে আসলে ওরাও, এবং সেই সফলতাটা সবার একসাথে ছিল, এবং নেতৃত্ব আসলে সুনির্দিষ্ট ছিল না। এটা বাংলাদেশে আসলে মনে হয় ঐতিহাসিক প্রেক্ষাপট। জি জি। 71 সালে যেমন নেতৃত্ব শূন্যতার মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি নিজেকে স্বাধীনতার ঘোষণা দিলেন, এবং এক্ষেত্রেও আসলে বিএনপি দীর্ঘদিন, জামাতে ইসলাম দীর্ঘদিন, এবং অন্যান্য রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। তো সেই আন্দোলনটা যে প্রতিবাদ করে আসা, এটাও কিন্তু রাজনীতির একটা অংশ। বিএনপিকে দমিয়ে ঘরের মধ্যে উঠিয়ে রাখতে পারে নাই। বিএনপি দেশে বিদেশে এই যে আওয়ামী লীগের বা অন্যান্য যারা তাদের সহযোগী, তাদের যে দুর্বৃত্তপনা, সেটাকে কিন্তু সারা বিশ্বের মানুষ ওয়াকিবহাল ছিলেন। এখানে যে গণতন্ত্র নাই, এই দেশে ওয়েস্ট সহ ইস্ট সহ সমস্ত বিশ্বে এটা ওয়াকিবহাল ছিলেন। এটা কিন্তু বিএনপির বড় কৃতিত্ব ছিল, এবং তার উপর দাঁড়িয়েই কিন্তু পরবর্তীতে ছাত্ররা সামনে এগিয়ে এসেছে। এখন যদি আমরা বলি যে বিএনপি পারে নাই, তাহলে বলবো যে এটা ছাত্রদের ব্যর্থতা। ছাত্ররা 17 বছর কোথায় ছিল তাহলে? এই ছেলেদের অনেকেই তো এর আগে যে কোটা বিরোধী আন্দোলন যখন হয় এর আগের পর্যায়ে, সেই ছেলেরাও তো ছিল রাজপথে, তারাও তো ছাত্র। তাহলে তারা তখন আসতে পারে না কেন? আসলে বিএনপির 28 অক্টোবর আমার মনে আছে, সম্ভবত এটা 2023-এর, তখন কিন্তু যে পরিমাণ জমায়েত যা হয়েছিল, বিএনপির যারা কর্মী এবং সংগঠক, তারা যদি একেবারে এই এক্সট্রিমিস্ট যেমন লাঠি সোটা এটা সেটা নিয়ে হতো, তাহলে হয়তো বা একটা পর্যায়ে হতো, এবং সেখানে অনেক মানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়ে যেত। কিন্তু এর পর্যায়ে এবং অনেক রক্ত দিতে হতো, সেই পর্যায়ে পর্যন্ত হয়তো ততটা তৈরি হয়নি, এবং তার পরের পর্যায়ে হয়তো বা এটা, আমার তো মনে হয় ওই 28 অক্টোবরের ওই আন্দোলনটাই আসলে পরবর্তী সময় ঠিক করে দিয়েছে যে এরপরে আসলে মাঠ ছেড়ে দিলে দেয়া যাবে না। ওইটা প্রেরণা জুগিয়েছে, এবং ওইটা একটা কৌশলগত অবস্থানের দিকেও নিয়ে গেছে। আমিও চোখের সামনে দেখেছি আন্দোলনগুলো, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ দিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে হয়েছে, আমি এটার প্রত্যক্ষ সাক্ষী আর কি। তো আমার মনে হয় এখনো দূরত্ব বা মানে খুব বেশি দূরত্ব সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা হয় নাই, আর দূরত্ব তো থাকবেই। এনসিপি একটা রাজনৈতিক দল, বিএনপি একটা রাজনৈতিক দল, বা অন্যান্য দলগুলো যেরকম আছে, তাহলে তাদের মধ্যে যদি একেবারে কোলিনিয়ার হয়, একই লাইনে অবস্থান করে, তাহলে কিন্তু গণতন্ত্র আবার অন্যভাবে মারা পড়ে যায় না। গণতন্ত্রের মানেই হচ্ছে সেখানে দ্বিমত থাকবে, এবং সেই দ্বিমত প্রকাশটা আসলে এখন দীর্ঘদিনের প্র্যাকটিসে একরকম হয়েছে কি, ধরেন একটা ফ্যাসিস্ট মানুষের বিপক্ষে, ফ্যাসিস্ট গ্রুপের বিপক্ষে আন্দোলন করতে গেলে তখন যে ভাষাটা, ওই ভাষাটা খানিকটা কারো কারো রপ্ত হয়ে গেছে। তো যে কারণে কিছু কিছু জায়গায় হয়তো ভাষাগত বিষয় আছে, তবে আমার মনে হয় এখনো সবাই গণতান্ত্রিক এখানে যারা আছে এবং একই পথে আছে, এই বিরোধিতাটা আবার থাকতে হবে। আর যিনি বলেছেন ছাত্রদের আর ভবিষ্যতে কিছু হবে না এই দলটা, এই ক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করি। তাহলে এই ক্ষেত্রে ওনার যেমন দায়বদ্ধতা আছে, আমাদের সবারই দায়বদ্ধতা আছে। ছাত্রদের একটা দল, বা ছাত্রদেরই শুধু না, একটা সচেতন সুন্দর একটা দল যদি আমাদের এখানে আরো একটা বয়সও বেশি না, মাত্র 1 মাস 22 দিন। হ্যাঁ,
হ্যাঁ, তাহলে এদের জন্য আমাদের এখনো সময় অপেক্ষা করছে এবং আমাদের কিন্তু এদের তৈরি হতে সময় দিতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আহ, এই ছাত্র এরা তো যদি না হয় তাহলে ভবিষ্যৎ কাদের হাতে? এই দল বা বিএনপির মধ্যেও যারা তরুণ আছে তারা বিএনপি তরুণ দল, ওই তরুণ দল, এই তরুণ দল এবং অন্যান্য দলের যারা তরুণ গোষ্ঠী এরাই তো সামনের দিনের নেতৃত্ব দেবে। নিঃসন্দেহে। এবং আপনার 35 বা আপনার দেখেন যে এক ধরনের সক্ষমতা আছে, হয়তো প্রাজ্ঞ হয়ে ওঠে মানুষ, কিন্তু 35 পর্যন্ত আসলে আমি তো মনে করি বিপ্লবের একটা বড় সময়, প্রতিবাদের একটা বড় জায়গা এই সময় করতে পারে। তবে একটা জিনিস আসলে আমার কাছে মনে হয়, আমার কাছে প্রশ্নবোধক বিষয়টা আর কি, সেটা হচ্ছে যখন সরকার গঠন হয় তখন এই মানে ইয়াং বিদ্রোহী গ্রুপ এরা আসলে সবসময় রাস্তায় থাকলে বা প্রতিবাদ নিয়ে থাকলে ভালো হতো। প্রতিবাদ তো তারুণ্যের ভাষা। তাহলে হতো কি, এক সরকার ভুল ত্রুটি ধরে দেওয়া প্রথমে, আর বেশি ভুল করলে আবার রাজপথে বা অন্য কোনো উপায়ে আর একটু শক্তভাবে অবস্থান নেয়, এটা আসলে ভালো হতো। তবে সব মিলিয়ে আমি খুব আশাবাদী এবং আমি মনে করি এই তরুণেরা বাংলাদেশের নতুন স্বপ্ন দেখাচ্ছে। আগামী বাংলাদেশ আমরা অবশ্যই এই তরুণদের হাতে ভালোভাবে সুন্দরভাবে বিনির্মিত হবে। আমি সব দিকে খুব সুন্দর একটা আশা দেখছি। এটা শুধু রাজনৈতিক ক্ষেত্রে না, আপনি অর্থনৈতিক ক্ষেত্রে দেখেন, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দেখেন। আমি এখনকার আবার হয়তো মাঝে একটা অন্ধকার যুগ পেরিয়ে গেছে, কিন্তু শিল্প সাহিত্য সব জায়গায় আমি তো ছাত্রদের সাথে একদম সরাসরি আমাকে কাজ করতে হয়। আমি দেখি ওদের চোখে মুখে একদম নতুন আভা এবং ওরা সুন্দর করে আবার নতুন পথে এবং নতুনভাবে আসলে তারা শরিক হয়েছে। এবং ক্যাম্পাসগুলোতে কিন্তু দেখেন আপনি নানাভাবে হত্যাকাণ্ড এবং নানাভাবে নির্যাতন, নারী শিক্ষার্থীরা তো সম্পূর্ণ অনিরাপদ ছিল, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসের শিক্ষকরা নিগৃহীত হয়েছেন। এর থেকে দুঃখজনক তো আর একটা জাতির জন্য কিছু হতে পারে না। আমরা এটাও দেখেছি সাদা দলের এক শিক্ষকের প্রাইভেট কার নিয়ে গিয়েছে ছাত্রলীগের। এবং আসলে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন শিক্ষকরা। এটা ভয়ঙ্কর ব্যাপার। এটা এটা ভয়ঙ্করভাবে না হলেও অনেকভাবে হয়েছে, নাজেহাল হয়েছেন, অসম্মানিত হয়েছেন। তো সেই বিষয়গুলো কিন্তু এখন নাই। তো আমি মনে করি যে অপরাপর তরুণ গোষ্ঠী যারা আসলে এখনো হয়তো বিভিন্ন জায়গায় মানে লুকিয়ে আছে, তারাও এটা থেকে তাদেরও একটা শিক্ষা হবে যে তাদের তো আসলে তারাও তো তরুণ, তারাও শিখে নতুন করে আসলে তারাও এদের মতো করে উজ্জীবিত হবে দেশপ্রেমে এবং দেশে ভালোর জন্য। ডক্টর সাইফুল্লাহ, বুধবারের যে অনুষ্ঠানটা মির্জা আব্বাস বক্তব্য রেখেছেন সেখানে উনি আরো কিছু কথা বলেছেন। উনি বলেছেন যে কয়েকটা দল যা শুরু করছে, এইটা না হলে নির্বাচন হবে না, ওইটা না হলে নির্বাচন হবে না, যদি এগুলো হতে থাকে তাহলে নির্বাচনটা কেমনে হবে ভাই? কেউ কেউ বলেই ফেলেছেন আমরা নির্বাচনে যাব না। আরে ভাই, কয়েকদিন আগে হলে আপনার নির্বাচন গেলেই বাকি, না গেলেই বাকি। আপনাদের চিন্তকে বাংলাদেশে এখন আপনারা নির্বাচনে যাবেন না ধমক দেন, কোনো লাভ নেই। এবং আহ্বায়ক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সমালোচনা করে মির্জা আব্বাস আরো বলেছেন যে বাচ্চাদের মতো কথা বলতেছেন, বাচ্চারা যেমন কথা বলে আমি খাবো না, কেন খাবো না, খাবো না ইত্যাদি। আসলে টোটাল বক্তব্যে একটা তুচ্ছতার ছেলের ব্যাপার রয়েছে। এটা কেন হয়? একটা হচ্ছে রাজনৈতিক ভাষা, আর একটা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার। রাইট। আপনি রাজনীতির কাজ হচ্ছে রাজনীতিক কি করেন, কথা দিয়ে প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করেন, এটা রাজনৈতিক সংস্কৃতি। আর হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার, আমি আমার প্রতিপক্ষকে কতটুকু বলবো, কতটুকু বলার শালীনতা। আমরা যেমন নাহিদ সাহেব বলেছেন যে প্রশাসন বিএনপি হয়ে গেছে, মির্জা আব্বাসের এই বাক্যটি ঠিক যে এটা বালক সুলভ। সরকার হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকার। আপনি যদি যৌক্তিকভাবে কথা বলেন, সব বিএনপি হলে এটা কিভাবে আসলো, তাহলে তারা কি করলেন? তারা দাবি করছেন এই সরকার তাদের সরকার, তাহলে এই সরকারে তাদের নিয়ন্ত্রণ নেই, একটি বিষয় প্রতিষ্ঠিত হয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যে আমাদের ডক্টর ইউনূস, যাকে সারা পৃথিবী সম্মান করে, তার প্রতি কিন্তু বিরাট অভিযোগের তীর উঠবে যদি সব প্রশাসন বিএনপি হয়ে যায়। এই কথাগুলো ভেবে বলা দরকার। একটা মজার ঘটনা ঘটেছে, আপনি প্রশাসনের কথা আনলেন তো, একটা মজার ঘটনা ঘটেছে। সেটি হলো যে আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগের মতোই করে প্রশাসন হচ্ছে। কিরকম? ছাত্রলীগ, যুবলীগ না করলে চাকরি হতো না, বা সেই পরিচয় চাকরি হতো, সেই পরিচয়ে প্রমোশন হতো। এখন যেটা হয়েছে, ছাত্রদল বা ছাত্র শিবিরের লোকজন জায়গা নিচ্ছে, তাদের প্রমোশন হচ্ছে ইত্যাদি। পরিচয়টা কিন্তু ওইটা। কিন্তু এইটা না থেকে যদি সেই পরিচয় থাকতো যে কারা এই ফ্যাসিস্ট সরকারের সময় নিগৃহীত হয়েছে, তাদেরকে আমরা সামনে নিয়ে আসবো, সেই পরিচয়টা কিন্তু হচ্ছে না। হচ্ছে কি? দলীয় পরিচয়টা। তাহলে সেই আগেও দলীয় পরিচয়, এখনো দলীয় পরিচয়। এটার কি হবে? এটার কারণ কি জানেন? এটার কারণটা হচ্ছে আমরা যেভাবে দেখি, আপনি একটু পেছনে যান,
যখন জার্মানিতে নাজিদের পতন হয়, জি। হ্যাঁ, একটা ব্যবস্থা ছিল ডিনাজিফিকেশন। হ্যাঁ, ওটা কিন্তু সফলভাবে বাস্তবায়িত হয়েছিল, কারণ তারা এই নাজিদের পতনের পরে কি করবেন তাদের একটা পরিকল্পনা ছিল। আবার আপনি যদি ইরাকে যান, দেখবেন একটা প্রসেস ছিল ডিবাথিফিকেশন, বাথ পার্টির লোকজনকে সরানোর একটা চেষ্টা ছিল, এবং এটার নেতৃত্ব কে দিয়েছিলেন? আপনারা একটু পেছনে যান যদি, আহমেদ চালাবি নামক একজন নেতা জি, ছিলেন। জি। তিনি উচ্চশিক্ষিত, পশ্চাত্যে শিক্ষিত, উনি ম্যাথমেটিক্সে পিএইচডি করা ভদ্রলোক, এমআইটিতে পড়াশোনা করেছেন। তো উনি এটার নেতৃত্ব দিয়েছিলেন, কারণ উনি ভেবেছিলেন যে যদি সাদ্দামের পতন হয় তারপর কি হবে, যে এই লোকগুলো 40 বছর ধরে প্রশাসনে ছড়িয়ে ছিটিয়ে আছেন। ওই জায়গা থেকে এই জায়গাটা তুল্যমূল্য বিচারটা বোধহয় ঠিক নয়। না, আমি কারণ হলো কি, বাইরে যেটা হয় আমি সেটা তুলনামূলক হলো বিচার করছি দলের না। লোকদেরকে, ওটা একটা মতাদর্শ, আর এখানে একদম দলীয়। আমি সেটাই জি, বলছি, জি। বাথ পার্টি যে আদলে কাজ করেছিল, অনেকটা আমাদের এই 17 বছরে বিগত ফ্যাসিস্ট সরকার একই আদলে কাজ একই করেছে, করেছিল, সব হ্যাঁ। জায়গায় তাদের নিজেদের লোককে পোষানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা কিন্তু তাদেরকে বাদ দিইনি। এই জন্যই বলছি আমি, হ্যাঁ, আপনি যদি একটা নতুন পরিবেশ চান, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান, এই পুরনো বাঁশ, পুরনো রড, পুরনো সিমেন্ট দিয়ে হবে না রে ভাই। এখন যেহেতু সমস্যা হয়েছে, আমরা যেটাকে আমার নিজের কথা বলি, আমরা অর্ধেক গণতন্ত্র, অর্ধেক বিপ্লব, সবকিছুই আধা আধি করেছি, কোনোটাই পুরো পাইনি। যখন এই বিপ্লবী ছাত্রদেরকে কেউ কেউ বলেন যে আপনাদের কে চিনতো বাংলাদেশে, কেউ চিনতো না, কিন্তু তারা তাদের কাজের মাধ্যমে পোস্টার বয়ে উঠেছে। তো এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করাটাকে আপনি কিভাবে দেখছেন? এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ। তাহলে এটা হওয়া উচিত না, কারো পক্ষে উচিত না। আজকে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ সুযোগ সুবিধা পাচ্ছেন, শ্বাস ছাড়ছেন এবং মুক্তভাবে কথা বলছেন, এই ছাত্রদের নেতৃত্বে কিন্তু হয়েছে। এখন দুটো জিনিস আমাদের বুঝতে হবে। আমরা এই ফেসিবাদের সময়ে সবকিছু মুক্তিযুদ্ধের নামে বিক্রি হতো, জি, এবং এটা করতে করতে আমরা কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অবনমনের নিম্ন সীমায় নিয়ে গিয়েছি। নিয়ে গেছে, হ্যাঁ। আমাদের এটাও ভাবতে হবে যে এই যে 24-এর বিপ্লব, তাদের জন্য আমরা ওই পথে ধাবিত না করি। আমরা যদি তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করি তাহলে হয় কি, 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আগে দেখতাম মুক্তিযুদ্ধ মানেই একটা বিশেষ দলকে সবকিছু দিয়ে দিতে হবে, এরকম একটা প্রবণতা ছিল। তো আমরা যেন যদি এই প্রবণতা যদি অব্যাহত রাখি, তাহলে কিন্তু যে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, আবার নতুন করে বৈষম্যের শিকার হব আমরা। জি। তো এই জন্য আমি বলছি, এই তরুণরা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদেরও যেমন ভবিষ্যতের বাংলাদেশে তাকাতে হবে। যারা রাজনৈতিক দল আছেন, বড় রাজনৈতিক দল আছেন, যারা নির্বাচনের মধ্যে ক্ষমতায় যেতে চান, তাদের রাজনৈতিক সংস্কৃতিকে নতুন করে বিনির্মাণ করতে হবে, রাজনৈতিক শিষ্টাচারের প্রমাণ রাখতে হবে। যারা মুরব্বী আছেন তাদের কাছে ছেলেরা কি শিখবে? শুধু আমাকে বাচ্চা বলে গালি দিলেই হবে না, আমাকে শেখাতে হবে, আমাকে রাস্তা দেখাতে হবে। আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, রয়েছেন ডক্টর AK সাইফুল্লাহ। প্রফেসর সিরাজ, ইদানিং একটা নতুন অভিযোগ আসছে বিএনপির বিরুদ্ধে যে তারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে। বিশেষ করে এটা আরেকটু জোরালো হয়েছে এই কারণে, লক্ষ্য করেছেন গত কিছুদিন ধরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে। বলা যায় যে তারা গর্ত থেকে গলা বের করার চেষ্টা করছে, এবং এই বিষয়ে এনসিপি খুব মাঠে নেমেছে জোরালোভাবে, এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিও উঠেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং জামাত, আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কিন্তু
তত সোচ্চার নয়। এমনকি সম্ভবত ভোটের রাজনীতির কৌশলের কারণে তারা আওয়ামী লীগ নাম বলে, এই শব্দ দুটো বলে এই ফেসিবাদের সমালোচনাও করছে না। তারা ফেসিস্ট বলছে, স্বৈরাচার বলছে, কিন্তু দলের নামটা পর্যন্ত নিতে চাচ্ছে না অনেকে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এই বিতর্কের কিন্তু সমাধানটা হচ্ছে না। এই বিষয়ে আপনি কিছু বলবেন? আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা আসলে তো বিতর্ক করার বিষয় নয়। এটা মানে এর নিশ্চয়ই একটা রাজনৈতিক দলের জন্ম এবং তার শেষ হয়ে যাওয়ার একটা প্রক্রিয়া আছে নিশ্চয়ই। তো সেটা হয়তো আইনগত প্রক্রিয়া, নির্বাচন কমিশনের একটা মনে হয় ভূমিকা আছে। তো সেটা আন্দোলন করে মিছিল করে একটা রাজনৈতিক দলকে কি নিষিদ্ধ করার বিষয় থাকে কিনা আমার জানা নেই। আবার আওয়ামী লীগের শাসন আমলে কিন্তু জামাতকে এবং পরবর্তীতে আস্তে আস্তে যখন জামাতকে তারা মনে করেছে যে খুব দমিয়ে দিতে পেরেছে, এরপরে বিএনপিকে নিষিদ্ধ করারও একটা কথাবার্তা বিভিন্ন জায়গায় হচ্ছে। তারা বলেছে যে বিএনপি হ্যাঁ, রাজনীতি এবং- করার অধিকার নেই। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ওনাকে বলেছেন যে উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই, বরং পাকিস্তানের মানে যা তা বলেছেন আর কি। যা বলেছেন না, এবং সেটা সেদিকে কিন্তু গিয়েছিল। জি জি। এখন কথা হলো যে একটা দল মানে একটা সংগঠন, কিছু মানুষের সমাহার। এখন সাংগঠনিকভাবে সেই দল যদি আওয়ামী লীগ কি রাজনৈতিক দল? আহ, আওয়ামী লীগ অবশ্যই রাজনৈতিক দল, কিভাবে? রাজনৈতিক দল হবে না গত কেন? 17 বছরে কিভাবে রাজনৈতিক দলের সে- যে একটা বৈশিষ্ট্য থাকে 17 সেইটাতে বছরে ছিল। আসে। এখন একজন মানুষ অপরাধ করছে, এখন তাকে তো মানুষ তাকে বলবেন, না হলে তার অপরাধ, সে অপরাধী হয় না। মানুষ না হলে না হলে তো অপরাধ না, হয়। এখানে কিন্তু একটা কথা আছে প্রফেসর জোসেফ, আমি বলি, আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগ নেতাদের অ্যারেস্ট করা হচ্ছে, রেড অ্যালার্ট জারি করা হচ্ছে, গণহত্যাকারী হাসিনাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, সব ঠিকঠাক আছে। এখানে ব্যক্তির সামনে চলে আসছে, কিন্তু রাজনৈতিক দল হিসাবে বা ক্ষমতাসীন দল হিসাবে আওয়ামী লীগের কি কোনো দায় নেই? আওয়ামী লীগ রাজনৈতিক দল, কিন্তু সেই রাজনৈতিক দলের মধ্যে ফ্যাসিবাদী উপাদান দীর্ঘ সময় ধরে ছিল এবং সেটা খুব মাফিয়া গং নগ্ন, ছিল আসলে। হ্যাঁ সেটাই আসছে, নগ্ন প্রকাশ ঘটেছে নানা সময়। তো যে একটা সংগঠনের নামে সংগঠন মানুষকে গুম করতে পারে, একটা মামলার সাক্ষ্য দিতে এসেছেন একজন ভদ্রলোক, তাকে নিয়ে গিয়ে সীমান্তের পার করে অন্য দেশের করতে পারে, কারাগারে রাখতে পারে। কারাগারে রাখতে পারে, মানে এমনকি ধানের শীষে ভোট দেওয়ার জন্য একজন কয়েক সন্তানের জননীকে তার নিগৃহের শিকার হয়েছে। শিকার হতে হয়েছে। তো এইভাবে যদি আমি ধরি তাহলে এর বিভিন্ন পর্যায়ের সংগঠন, যেমন নিচের দিকে ছোটদের মানে আওয়ামী লীগের যে তরুণ সংগঠন, তাদেরকে বলে যে তাদের এটা অঙ্গ সংগঠন নয় বা কিছু একটা এরকম, যে তাদের সাথে খুব একটা সংশ্লিষ্টতা না। আসলে কিন্তু ওরা ওখান থেকেই সাপ্লাই হয়ে আসে, ওদের লাঠিয়াল আর কি। যেন আওয়ামী লীগের তার ইসাতে থিওরিতে এবং তার গঠনতন্ত্রে যাই লেখা থাক না কেন, প্র্যাকটিক্যালি হয়ে উঠেছিল এই দলটা অন্য কয়েকটা দেশের জন্য একটা লাঠিয়াল, এখান থেকে সম্পদ কিছু ভাগ করে সেই সমস্ত জায়গায় যাবে, কিছু এরা নিয়ে যাবে, পাচার করবে এরকম। এবং এর জন্য যতভাবে মানে দেশে হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, আর একটা দলকে নিষিদ্ধ করা, মত প্রকাশ নিষিদ্ধ করা, এবং এবং সেটাকে কিভাবে দেখেন খুব কৌশল করে, যে আমরা এতগুলো মিডিয়া দিয়েছি, আমরা ইন্টারনেট দিয়েছি, দিয়ে কিন্তু নিয়ন্ত্রণটা নিজের হাতে রেখেছে। মানে আপনাকে এক মুখে আপনাকে দুর্নাম করার জায়গায় আপনি 10টা মুখ দিয়ে দেয়া হলো, সেটা দিয়ে আপনি প্রতিপক্ষের দুর্নাম করার জন্য। এবং সেই প্রক্রিয়ায় এবং সাংবাদিক নামধারী কিন্তু আপনার দেখেন জি জি। কিছুগুলো কিন্তু, এবং এরাও কিন্তু আসলে এক ধরনের আওয়ামী লীগের থেকে বড় আওয়ামী লীগ ছিল। মানে যে যেখানে ছিল, এটা আসলে বলা হয় না যে একটা সুবিধাভোগী শ্রেণী গড়ে তোলা, তা না, লুটেরা শ্রেণী একটা, রাইট। মানে একদম নির্লজ্জ লুটেরা শ্রেণী একটা তৈরি করা হয়েছিল। সেই হিসাবে আপনি এই সংগঠনটার যেই হোক না কেন, এখানে মানুষের, যারা মানুষ বসবাস করে তাদের জন্য আসলে নানাভাবে একটা হিংস্র প্রাণীর মতো তার অবস্থা আচরণ করছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু তার একটা বিচার আপনি অবশ্যই করতে পারেন, এবং এই বিচার না হওয়াটা কিন্তু অন্যায়, এবং সেই বিচারিক প্রক্রিয়ায় যেটা হবে এটা সেটাই কিন্তু সঠিক। সে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ মানে কিন্তু একটা মানে ধরেন শুধু কাগজপত্র নয়, সেখানে অনেক মানুষের যারা এই কাজগুলো করেছে, এগুলো বিচার হওয়া দরকার, নিঃসন্দেহে বিচার হওয়া দরকার। না হলে আপনি এই সোসাইটি কিন্তু একটা অসভ্য সমাজ, যে সমাজে বিচার নাই, সঠিক বিচার নাই, Right. সেটা কিন্তু একটা অসভ্য সমাজ হয়। আপনি লক্ষ্য করবেন একদম তৃণমূল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে যারা আওয়ামী লীগ সমর্থক বা কর্মী, তাদের মধ্যে কিন্তু কোনো অপরাধবোধ বা অনুশোচনা আমরা এখনো সামান্যতম দেখছি না। এটা আসলে একটা ব্যাপক বড় জনগোষ্ঠী এটাকে আই ওয়াশ, ব্রেন ওয়াশ করতে পেরেছে, এটা তাদের একটা সফলতা। এটা আপনি, এবং এই সফলতার পেছনে কিন্তু একটা গল্প আছে। তার আগে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলি, এই যে এটা এখানে ধরেন আমাদের বেশিরভাগ শিক্ষকই কিন্তু আন্তরিক, এবং তারা কিন্তু হতে পারে তারা একটা আদর্শের সাথে আছে, কিন্তু তারা কিন্তু নিরঙ্কুশভাবে কিন্তু তাদের ছাত্রদের জন্য আছে। তো আপনি এই আমাদের এই যারা এই অভিজ্ঞ এবং জ্ঞানী শিক্ষক যারা আছেন, তাদের বেশিরভাগই যেখানে আসলে হয়তো তাদেরকেও কাউকে কাউকে ভুল বোঝানো হয়েছে বলে হয়তো সেটা একটা ছিল, কিন্তু বেশিরভাগই তো আসলে আমরা পজিটিভলি আমরা কিন্তু এটা দেখতে পারি। আবার আপনার জনগোষ্ঠীর একটা বড় অংশ কিন্তু আওয়ামী লীগের সাথে ছিল, আমি মনে করি এখন খুবই কম আছে।
নিঃসন্দেহে। আমার কাছে জি। মনে হয় এখন যদি আপনি একটা সুষ্ঠু নির্বাচন দেন, জনগণ আরেকবার এই ফ্যাসিবাদকে আপনার পরাভূত করে হয়তোবা এনসিপি, হয়তোবা বিএনপি, হয়তোবা অন্যান্যদেরকে একটা কোয়ালিশন, হয়তো সরকার আসবে বা এককভাবে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু বিরোধী দলে যাওয়াটাও কিন্তু এটাও এক ধরনের ক্ষমতা। জনগণকে নেতৃত্ব দেয়া, এটা ক্ষমতা নিঃসন্দেহে, বলতে কিন্তু নিঃসন্দেহে। আসলে আমরা এই ক্ষমতা শব্দটা কিন্তু কার সরকার ক্ষমতা, এটা কিন্তু একটা আপনার আমরা খুব ভালো শব্দ হিসাবে নেই না। আমরা মনে করি যে মানে এর থেকে আপনি বলেন নেতৃত্ব দেওয়া, পরিচালনা করা, ম্যানেজ করা। তাহলে সেই জায়গায় কিন্তু বিরোধী যে ছেলেরাগুলো যদি বিরোধী দলেও থাকে, আমি তো খুব আশার আলো দেখি। নিঃসন্দেহে। আবার আরো নতুন নতুন তরুণরা যোগ হবে ওদের সাথে, অন্যান্য মানুষ যোগ হবে। আবার বিএনপিও এতদিন একটা খারাপ শক্তির সাথে লড়াই করতে হয়েছিল বলে তাকে হয়তো বা অনেক সময় খুব ভুল পথে যেতে হয়েছে, কিন্তু এখন তো একটা পজিটিভ শক্তি দুই পাশেই। ভালোর সাথে লড়াই করতে গেলে বিএনপির যে ভালো চরিত্র আমরা জানি, ওইটাই আসলে সত্য। আপনার প্রান্তিক দু একটা জায়গায় হয়তো আপনার কেউ একজন দুর্বৃত্তপনা করছে, হয়তো বা সম্পদ আহরণ করছে, সেটা আপনি ঢালাওভাবে বিএনপির নাম দিয়ে দেয়া, এটা কিন্তু ঠিক আমার কাছে ঠিক মনে হয় না। এবং আমি জানি এরকম অনেক জায়গায় আমার জানা মতে হয়েছে যে আসলে বিভিন্নভাবে একটা গ্রুপ আগে করতে, এরপরে ওই দস্যুগুলোই আবার রং পরিবর্তন করে এসে এগুলো করছে। সুতরাং আমি দেখি যে বিএনপির নেতৃত্ব সম্পূর্ণভাবে শুদ্ধই আছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারাও শুদ্ধ আছে, এরাও শুদ্ধ আছে, মানে যারা এই মুহূর্তে আমাদের সামনে আছে। এই জন্য আমি আবারও বলবো যে এটা নিয়ে আসলে এখনো ওই ধরনের আশঙ্কা করার সময় আসেনি। ডক্টর সাইফুল্লাহ, আওয়ামী লীগের বিচার এবং দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপি কিন্তু নতুন করে মাঠে নেমেছে। মাঠে নামার কারণটা হলো আওয়ামী লীগ আবার নানান জায়গায় ঝটিকা মিছিল করছে। জাতীয় নাগরিক পার্টি তারা এ ব্যাপারে সোচ্চার হয়েছে। তারা ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই কর্মসূচির অংশ হিসাবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে। বুধবারও একটা বিক্ষোভ মিছিল ছিল এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তারা কিছু কথা বলেছেন। তারা বলেছেন যে আপনাদের দায়িত্ব হচ্ছে গণহত্যার বিচার করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে নাকি আওয়ামী লীগকে মিছিল করার জন্য রাস্তা ভাড়া দেওয়া হয়। কি বলবেন? প্রথমত, জনগণের মতামত কার মাধ্যমে প্রতিফলিত হয়? রাজনৈতিক দলগুলোর মাধ্যমে। 5 আগস্টকে জনগণ মতামত দেয় নাই? দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়, এটা বোধহয় বাংলাদেশের জন্য প্রযোজ্য না। তাহলে বাংলাদেশের জন্য কোনটি প্রযোজ্য? আমরা কি প্রতি মাসে একটা করে 5 আগস্ট তৈরি করব? রাইট। যদি আমরা মনে করি যে প্রতি মাসে একটা করে 5 আগস্ট করব, এটাই যদি বাস্তবতা হয়, এখন তো মনে হচ্ছে যে এই দলকে নিষিদ্ধ করার ব্যাপারে আবার আরেকটা আন্দোলন করতে হবে। হয়তো। কারণ কি এটা কেন হচ্ছে জানেন? যে প্রথমত জাতি হিসাবে আমরা খুব আবেগপ্রবণ, আমরা খুব আবেগী, এবং এই আমাদের আবেগের স্থায়িত্বটা কম। আমরা আবেগটা ধরে রাখতে পারি না, আবেগের বিস্ফোরণ খুব তাড়াতাড়ি ঘটে যায়। এই জন্য আমরা যেমন অনেকেই মনে করি যে 16 দিনের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে, আবার আমরা নিজেরাই মনে করি ফ্যাসিবাদ শেষ হয়ে গেছে। আমরা আত্মতৃপ্তিতে ভুগতেছিলাম। রাইট। এখন যখন তারা আবার মাথাচাড়া দিচ্ছে, আমরা কেউ কিন্তু দায়িত্ব নিচ্ছি না, আমরা একজন আরেকজনকে ব্লেম করছি। আপনি পৃথিবীতে যতদিন ব্লেম গেম চলবে, আপনি কোনো সুষ্ঠু স্বাভাবিক বিষয় পাবেন না। রাইট। এখন আমি যেটা দেখছি, আমরা যেভাবে আপনি নিউজটা পড়লেন, এতে করে দুটো জিনিস ক্লিয়ার। একটা হচ্ছে যে আমরা যেহেতু একটা সরকার আছে, আমরা সরকারকে বলছি তোমার এটা দায়িত্ব, তুমি এটা করছো না। পরের মুহূর্তে কি বলছি? অন্য কেউ এটাকে উস্কে দিচ্ছেন। সরকারের দায়িত্বটা কি, সরকার থেকে আমি বুঝে নেওয়ার আগে আরেকজনকে ব্লেম করছি। এখন যারা ব্লেম করছি, তারা যদি একত্রে বসে আমরা আলাপ করতে পারি, ভাই এটা একটা কমন সমস্যা, আমরা যেভাবে ওদের তাড়িয়েছি এইভাবে ওদের প্রতিহত করব। এখন প্রতিহত করার ঘোষণা আমি একা দিয়ে বলি উনি করছেন না, এটা সমাধান না। সবার তো করা উচিত ছিল এমনিতেই, ব্লেম দেওয়ার আগেই। এখন পৃথিবীতে সবকিছু যদি নিয়ম মতো চলতো, পৃথিবীর কোনোদিন বিপ্লব হতো না, পৃথিবীতে কোনোদিন ঝঞ্ঝা হতো না, দুর্ভিক্ষ হতো না, ঘূর্ণিঝড় হতো না, তাই না? তো এই জন্য জি। এই নিয়মের জন্য পৃথিবীকে স্বাভাবিকভাবে চলার জন্য পৃথিবীতে আইন হয়েছে। একসময় তো আইন ছিল না, তখন কি পৃথিবী চলতো না? এখন আইন আছে, আদালত আছে, তারপরে কি খুন খারাপি অন্যায় হচ্ছে না? এই জন্য মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। রাজনৈতিক দল মানেই যার শক্তি আছে বা যার শক্তি নেই, যিনি বা নতুনকে মানে একটা জিনিস পৃথিবীতে মনে রাখবেন, পৃথিবীর অনেক বিষয় আছে, লেটেস্ট ইজ দ্য বেস্ট, কিন্তু পলিটিক্সে এটা সবসময় প্রযোজ্য না। লেটেস্ট ইজ ক্যানট বি অলওয়েজ দ্য বেস্ট ওয়ান। জি। তো আমরা যদি এটা ভাবতে থাকি,
যে আমরা নতুন, আমরা আধুনিক, আমরা তরুণ, আমরা করব জয়, এটা খুব বোকামো হবে। রাজনীতি একটা হচ্ছে সহনশীলতার পরিবেশ সৃষ্টি করাতেই রাজনৈতিক জি। সংস্কৃতির মূল বিষয়। এখন এটা সবারই মনে রাখতে হবে, এককভাবে কারোকে দায়ী করলে এই সমস্যার জি। সমাধান হবে না। প্রফেসর সিরাজ, আসলে এই যে আওয়ামী লীগকে নিয়ে যে সংকটটা তৈরি হয়েছে, কেউ কেউ ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন, মানে আওয়ামী লীগকে সাথে রাখার জন্য বলছেন, কেউ কেউ নিষিদ্ধের দাবি জানাচ্ছেন, কেউ কেউ ব্যাপারে চুপ করে রয়েছেন, আবার কেউ কেউ বলছেন সবকিছু হচ্ছে ভোটের কৌশল। আসলে কি হলে ভালো হতো? আসলে ভালো হলে ভালো হতো। ভালোটা হচ্ছে যে আওয়ামী লীগের তো অনেক রকম আপনার সমর্থক ছিল দেশে, এখন কিছু কম থাকলেও তো আছে, এইটা একটা। তবে আগের কথাই আমি বলি যে সংগঠন হিসেবেও যদি বিচার করতে হয়, সেটা আসলে এটা বিচার তো আমার মতামত আপনার মতামত নয়, বিচার এমনকি জনগণের মতামত নয়। বিচার হচ্ছে সত্যের প্রকাশ। তাহলে সত্যটাকে সবার উপরে রাখতে হবে। সুতরাং সেই বিচারটা অবশ্যই হতে হবে। তবে এটা একটা বিচার আবার একদিনে দ্রুত বিচার হয়ে যাওয়াই মানে কিন্তু সেখানে কিছু ঘাটতি থেকে যায়। এটা চলমানভাবে দীর্ঘসূত্রিতা না করে একদম মানে সঠিক তথ্য এভিডেন্স আমাদের হাতে আছেই, এমনকি মনে হয় বিশ্বের অন্যান্য যে সংগঠনগুলো আছে, আন্তর্জাতিক সংগঠনগুলো আছে, তাদের কাছেও কিন্তু এগুলো তথ্য এখন আছে। সুতরাং এইটা সুষ্ঠু একটা বিচার হলে, সেই বিচারে যদি মানে দাঁড়ায় যে আওয়ামী লীগ সংগঠন হিসাবেও এদেশের আসলে মানুষের শত্রু, তাহলে তো সেটা আর ইলেকশন করার বা রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব থাকার প্রশ্নই আসে না।